সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারে সাম্প্রতিক সময়ে র্যাব ঈর্ষণীয় সাফল্য। আনুমানিক 6 মাস পূর্বে জনৈক ব্যক্তি র্যাবের কাছে একটি ইউটিউবের গান, যেটা হচ্ছে আপনার ভাঙ্গা তরি ছেঁড়া পাল, এই গানের যেই বাউল মডেল ছিল তার ব্যাপারে সন্দেহ প্রকাশ করে আমাদের কাছে একজন জনৈক ব্যক্তি জানায় যে এই যে বাউল মডেল তাকে বিদ্যুৎ হত্যা, চাঞ্চল্যকর বিদ্যুৎ হত্যা মামলা, যেটা বগুড়ায় হয়েছিল 2001 সালে, এই হত্যা মামলার যে আসামি হেলাল হোসেনের সাথে তার ছবির অনেকটা সাদৃশ্য পাওয়া যায়। মূলত এই 6 মাস পূর্বে আমাদের যে তথ্যটা পেয়েছি তার প্রেক্ষিতে র্যাব 3-এর যে আভিযানিক দল তারা গোয়েন্দা কার্যক্রম শুরু করে এবং এই হেলাল হোসেনকে শনাক্তকরণে তারা বিভিন্ন জায়গায় তদন্ত করে এবং বিভিন্ন রকম কার্যক্রম গ্রহণ করে। প্রথমত যেই চাঞ্চল্যকর বিদ্যুৎ হত্যা মামলার যে এজাহার প্লাস এখানে যে আসামি যারা ছিলেন এই সম্পর্কিত তথ্য আমরা কালেক্ট করি এবং পরবর্তীতে আমরা তথ্য কালেকশনে জানতে পাই যে এই হেলাল হোসেন সে মূলত এই বিদ্যুৎ হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। এই ধারাবাহিকতায় গত 6 মাস যাবত র্যাব 3-এর যে গোয়েন্দা দল তারা প্রথমত এই যে ইউটিউবের যে গানটি, এখানে যে বাউল মডেল হিসেবে হেলাল হোসেন কাজ করেছে তার সম্পর্কে তথ্য কালেকশন করার চেষ্টা করে। প্রাথমিকভাবে আমরা জানতে পারি যে এই গানটি মূলত শুটিং করা হয়েছিল নারায়ণগঞ্জ রেল স্টেশনে। পরবর্তীতে আমাদের র্যাব 3-এর আভিযানিক দল এবং গোয়েন্দা দল নারায়ণগঞ্জ রেল স্টেশনে এই চেহারার বা এই অবয়বের মানুষটি খুঁজে বের করার চেষ্টা করে এবং পরবর্তীতে তারা সেখান থেকে কিছু তথ্য পায় এবং তথ্য এবং বিভিন্ন জায়গার তথ্য বিশ্লেষণ উপাত্ত সবকিছু মিলে পরবর্তীতে গতকালকে রাতে মূলত এই হেলাল হোসেন একে ভৈরব রেল স্টেশন থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত হেলাল হোসেন সে এলাকায় বিভিন্ন নামে পরিচিত। তাকে কেউ সেলিম ফকির বলে, কেউ তাকে বাউল সেলিম বলে, এলাকায় তাকে খুনি হেলানো বলা হয় এবং তার আরো বিভিন্ন নাম, তাকে হাত দুলা হেলানো বলা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল আমাদেরকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, যেখানে আমরা তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে জানতে পারি সে মূলত 2001 সালে যে বিদ্যুৎ হত্যাকাণ্ড, এই বিদ্যুৎ হত্যাকাণ্ডের সে 4 জন আসামির মধ্যে একজন আসামি এবং তার ওই হত্যাকাণ্ডের জন্য তার যাবজ্জীবন সাজা হয়। এছাড়াও তিনি আমাদেরকে জানায় 1997 সালে বগুড়ায় বিশু হত্যাকাণ্ডের সে এজার নামীয় আসামি এবং 2006 সালে রবিউল হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি। এছাড়াও সে আমাদেরকে আরো 2টি মামলার ব্যাপারে তথ্য দেয়, একটি নারী ও শিশু নির্যাতন আইনের মামলা আর একটি চুরির মামলা। এই বিষয়গুলো মূলত তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা পেয়েছি। গ্রেপ্তারকৃতের সাথে আলোচনায় আমরা আরো জানতে পারি 1997 সালে চাঞ্চল্যকর বিশু হত্যাকাণ্ডের মাধ্যমে 21 বছর বয়সী হেলাল হোসেন মূলত অপরাধ জগতে পা দেয়। পরবর্তীতে সে এলাকায় বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তার এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সে বিভিন্ন মারামারি এবং হামলায় সে অংশগ্রহণ করে এবং এরই ফলে সে এলাকায় দুর্ধর্ষ হেলার নামে সে প্রতিষ্ঠিত হয়। 2000 সালে এলাকায় এই ধরনের একটি আধিপত্য বিস্তার ও মারামারি ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ হামলায় তার বাম হাতে তারা কুপিয়েছিল। পরবর্তীতে তার বাম হাত অনেকটা পঙ্গু হয়ে যায়, যার ফলে তার নাম হাত লুলা হেলাল হিসেবেও তাকে সন্ত্রাসী হিসেবে তাকে লোকজন চিনত। 2001 সালে মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাহমুদুল হাসান বিদ্যুৎকে কুপিয়ে হত্যা করা হয়। ওই মামলাতে সেই সহ আরো 4 জন আসামি ছিল এবং ওই মামলাতেই মূলত তার যাবজ্জীবন সাজা হয়। 2006 সালে
পুনরায় এলাকায় আধিপত্য বিস্তারের একটি ঘটনায় রবিউল নামক একজন ব্যক্তিকে কতিপয় ব্যক্তিরা কুপিয়ে হত্যা করে। সেই মামলাতেও চার্জশিটভুক্ত আসামি হিসেবে হেলাল হোসেন ওরফে সেলিম ফকির ওরফে হাফগুলা হেলালের নাম রয়েছে, যে ওই মামলার একজন চার্জশিটভুক্ত আসামি। গ্রেফতারকৃত হেলাল মূলত 2010 সালে সে একটি চুরির মামলা হয় তার নামে, যার প্রেক্ষিতে পরবর্তীতে সে জেলে যায় এবং এরপরে 2011 সালে তার নামে নারী ও শিশু নির্যাতনের আইনে একটি মামলা হয়। সে জেলের চুরির মামলায় জেলে থাকাকালীন সময়ে যখন জেল থেকে জামিন পায়, ঠিক ওই সময়ই তার এই বিদ্যুৎ হত্যা মামলার যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড বিজ্ঞ আদালত দিয়েছিল, যার প্রেক্ষিতে সে এলাকা থেকে পালিয়ে যায় কৌশলে এবং ফেরারি জীবনযাপন শুরু করে। গ্রেফতারকৃত হেলাল প্রাথমিক জিজ্ঞাসাবাদ আমরা জেনেছি সে মূলত 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। পরবর্তীতে সে একটি মুদির দোকানের ব্যবসা সে শুরু করে এবং এলাকাতে সে বিভিন্ন ধরনের মারামারি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে সে জড়িয়ে যায় এবং তার বিরুদ্ধে যখন এই যাবজ্জীবন মামলার যে যাবজ্জীবন যে রায় হয় তার প্রেক্ষিতেই সে অত্যন্ত সুকৌশলে 2015 সালে সে এলাকা থেকে পালিয়ে যায় এবং সে 7 বছর যাবৎ বিভিন্ন জায়গায় পালিয়ে ফেরারি জীবনযাপন করে। প্রথমে সে এলাকা থেকে পালিয়ে ট্রেনে করে বগুড়া থেকে সে প্রথমে ঢাকায় আসে, ঢাকা রেল স্টেশনে, এবং সেখান থেকে সে চট্টগ্রাম রেল স্টেশনে যায় এবং সেখানে যে চট্টগ্রামের যে শাহ আমানত যে মাজার সেখানে সে বেশ কয়েকদিন অবস্থান করে। পরবর্তীতে চট্টগ্রাম থেকে গ্রেফতারকৃত হেলাল সে সিলেটে যায় এবং সিলেটের শাহজালাল মাজারেও সে বেশ কিছুদিন অবস্থান করে। সেখান থেকে বেশ কিছুদিন অবস্থান পরবর্তীতে সে বিভিন্ন রেল স্টেশনে সে ফেরারি জীবনযাপন করতে থাকে এবং সেই শাহজালাল মাজার থেকে মূলত সে প্রথমে নারায়ণগঞ্জ রেল স্টেশনে আসে, যেখানেও সে বেশ কিছুদিন ফেরারি জীবনযাপন করে এবং সে মূলত যে কাজটি করছিল সে বিভিন্ন রেল স্টেশনে সে ঘুরে ঘুরে সে বাউল গান গেত এবং এই বাউল গানের মাধ্যমে সে জীবিকা অর্জনের যে অর্থ সেই বাউল গানের মাধ্যমে সে পেত। সে বিভিন্ন মানুষের কাছ থেকে সহায়তা চেয়েত গান গাওয়ার ফলে এবং বিভিন্ন মানুষজন তাকে সহায়তা দিত। এই নারায়ণগঞ্জ রেল স্টেশনে বাউল গান গাওয়া অবস্থায় মূলত আমরা যেই গানটি আমরা দেখেছি যে ভাঙ্গাতরির ছেঁড়া পাল, যেখানে কিশোর পলাশ ওরফে সবাই আপনারা থেকে অনেকেই গামছা পলাশ হিসেবে ডাকেন, তার এই গানটির শুটিং নারায়ণগঞ্জ রেল স্টেশনে চলমান ছিল। ঠিক তখন শুটিং এর যে পরিচালক দেখতে পান যে সে পাশের স্টেশনে বসে এই যে বাউল যে হেলাল বা তাকে তখন অনেকে ওই ভৈরব স্টেশনে বা নারায়ণগঞ্জ স্টেশনে তাকে সবাই সেলিম ফকির হিসেবে চিনত, তার ছদ্মনাম ছিল। তখন সবাই তখন এই গানের শুটিং এর জন্য একজন বাউল গাতকের প্রয়োজন হলে তখন সবাই যে স্টেশনে যারা আছেন সবাই সেলিম ফকিরকে দেখান এবং তাদের তথ্য অনুযায়ী এই গানের যে চিত্রায়িত করেছিল যে পরিচালক সে সেলিম ফকিরকে এই শুটিং এ অংশ নেওয়ার জন্য বলে এবং সেলিম ফকির তাতে রাজি হয়। ফলশ্রুতিতে তার এই যে শুটিংটি ছিল আপনারা দেখেছেন গানের শুটিং এ সে অংশ নেয়। পরবর্তীতে সে নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে সে ভৈরব রেল স্টেশনে চলে যায় এবং প্রায় গত 4 বছর যাবৎ সে ভৈরব রেল স্টেশনে এইভাবে ফেরারি জীবনযাপন করছে, বিভিন্ন ভাবে বাউল গান গেয়ে মানুষের সহায়তা নিয়ে সে জীবিকা সে নির্বাহ করছে। সেখানে সে একটি মহিলাকে বিয়ে করে এবং সেই মহিলার সাথে সে প্রায় 4 বছর যাবৎ সেখানে অবস্থান করছে। মূলত এভাবেই 7 বছরের ফেরারি জীবনের পরে র‍্যাব 3-এর আভিযানিক দল এবং র‍্যাব 3-এর গোয়েন্দা দল সম্মিলিতভাবে এই যে হেলাল ওরফে যে সেলিম ফকির ওরফে হেলালকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া
এর গডফাদার কারা, এটা কি জানা গেছে যে এর গডফাদার কারা? এখানে গডফাদার সে তো মূলত যদি আপনারা বলে থাকি যে সে তো সারাটা জীবনই 7 বছর যাবত সে প্যারেডে জীবন যাপন করছে এবং মূলত তার গেট আপ আপনারা দেখেছেন, সে বাউল গান গেয়েই জীবিকা নির্বাহ করছে এবং সে বিভিন্ন রেল স্টেশনে ঘুরে ঘুরেই সে থাকছে এবং তার মূলত ছদ্মবেশটা ছিল যে সে একজন বাউল শিল্পী হিসেবে বিভিন্ন স্টেশনে তার একটি পরিচিতি ছিল। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ধরনের কোনো গডফাদার বা আমরা কাউকে পাই। আচ্ছা, এখানে দেখেন সে ছদ্মবেশ হিসেবে জীবন যেমন বেছে নিল কেন? মূলত আমি বলেছি যে 2015 সালে যখন নিম্ন আদালতে তার যাবজ্জীবনের রায় হয়, ঠিক সেই দিনই মূলত সে বাড়ি থেকে পালিয়ে যায় এবং ফেরারি জীবন শুরু করে। প্রাথমিকভাবে আমি এটাও বলেছি যে প্রাথমিকভাবে সে বিভিন্ন মাজারে অবস্থান নেয়, চট্টগ্রামের মাজারে, সিলেটের মাজারে, এবং পরবর্তীতে সে তার নাম পরিবর্তন করে, সেলিম ফকির হিসেবে তার নাম পরিবর্তন করে এবং সে যেহেতু মোটামুটি গান পারত, সে মোটামুটি গানটা পারে, এই জন্য সে মনে করেছে যে বাউলের ছদ্মবেশ তার জন্য সুইটেবল এবং বাউল ফকিরের ছদ্মবেশে তার জীবিকা নির্বাহ করাটাও তার জন্য অনেকটা ইজি ছিল। সে এই জন্য মূলত এই কাপারটি নিয়েছে। আমরা এর আগে কিন্তু সিরিয়াল কিলার দেখছি, সব সিরিয়াল কিলারই একটা মানে বিষয় ছিল যে কেউ নারীদের দেখতে পারে না, এই জন্য সে নারীদের মারছে। তারপর অনেকে আছে যে তার প্রতিদ্বন্দ্বী যারা ছিল বিভিন্নভাবে এনে তাদেরকে ই করে দিচ্ছে। কিন্তু এই যে বাউল যে ফকির, তাকে আপনার সিরিয়াল কিলার খ্যাত আপনার আখ্যা দিয়েছেন কেন? সিরিয়াল কিলার হিসেবে তাকে আখ্যা দেওয়া হয়েছে বিকজ তার বক্তব্য অনুযায়ী সে এখন পর্যন্ত 3টি হত্যা মামলায় সে জড়িত, তার বক্তব্য অনুযায়ী। এবং এখানে আপনারা জানেন যে 2009 সাল পরবর্তী যে বিভিন্ন অপকর্ম বা যে বিষয়গুলো সেগুলো আমরা খুব সহজেই পেয়ে যাই কারো তথ্য সম্পর্কে বা আসামিদের তথ্য সম্পর্কে। বাট এর আগে কিন্তু বিভিন্ন তথ্য আমাদেরকে থানা থেকে নিতে হয়, সংশ্লিষ্ট থানা বা ওই এলাকাতে যে থানাগুলো থাকে সেখান থেকে ডকুমেন্টেশনগুলো আমাদের বের করতে হয়। যেহেতু আমরা গতকালকে রাতে অভিযান পরিচালনা করেছি, এই যে বক্তব্য আমি দিয়েছি আপনাদেরকে যে সে 3টি হত্যা মামলা যে বিষয়টি বলেছে সে আমাদেরকে বলেছে যে এই 3টি হত্যা মামলা মূলত এলাকাতে আধিপত্য বিস্তার, নিজের অবস্থান, এই বিষয়ে পাশাপাশি তাকেও তার প্রতিপক্ষ একবার হামলা করেছিল, তার বাম হাত থেকে পঙ্গু হয়ে যায়, সেই জিতটিও তার মধ্যে কাজ করেছিল। এই জন্যই মূলত তার এই 3টি বিষয় সে এখন পর্যন্ত আমাদেরকে বলছে। 5টি মামলার কথা বলেছি সে আমাদেরকে জানিয়েছে। এখন আমরা যখন তাকে বগুড়াতে দিব, থানার পুলিশের কাছে দিব, তখন নিশ্চয়ই থানা পুলিশ যাচাই বাছাই করলে আরো হয়তো মামলা পাওয়া যেতে পারে। যেহেতু সে 97 সালে মূলত তার অপরাধ জীবন শুরু হয় 20 বছর বয়সে, সেখানে হয়তো তার আরো মামলা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিরিয়াল কিলার বলা হয়েছে মূলত এই যে 21 বছর থেকে 29 বছর পরে সে পালিয়ে যায়, এই 8 বছরে তার বক্তব্য অনুযায়ী সে 3টি হত্যার সাথে সে জড়িত। এই প্রেক্ষিতে মূলত তাকে এলাকাবাসী মূলত আমরা যেটা বলেছি আপনাকে যে এই যে ভিডিওটি দেখেছেন, গানের ভিডিও, এটার 45 মিলিয়ন ভিউয়ার বা 46 মিলিয়ন ভিউয়ার মতো রয়েছে। তো এলাকার কতিপয় ব্যক্তি মূলত এই গানটি দেখতে পায়, মূলত তারাই কিন্তু প্রাথমিকভাবে আমাদেরকে জানায় যে এখানে যে চাঞ্চল্যকর যে বিদ্যুৎ হত্যা মামলাটি ছিল এবং এলাকায় তার বেশ কুখ্যাতি ছিল, সন্ত্রাসী হিসেবে তার একটা কুখ্যাতি ছিল। তাদের মূলত তথ্যের ভিত্তিতেই 6 মাস যাবত কিন্তু বিভিন্ন রেল স্টেশনে তাদের একটা তথ্য ছিল যে সে হয়তো নারায়ণগঞ্জ রেল থাকতে পারে বা ঢাকায় ছিল, প্রাথমিকভাবে সে তথ্য ছিল, তার ভিত্তিতে মূলত আমরা পেয়েছি। তো এখন তাকে এলাকাতেও সবাই কুখ্যাত কিলার হিসেবেই চিহ্নিত। নারী মেডিকেল তার বিরুদ্ধে একটা মামলা আছে এবং যতদূর আপনার পেয়েছি আমরা পেয়েছি যে কিশোরগঞ্জে বিয়ে করে সংসারে দিয়েছে, যেটা বলেছি বৈরবে নারীদের প্রতি তার আসলে ওরকম আমরা কিছু পাইনি। তাকে যেটি পেয়েছি তার যে পূর্বে তার মূলত 2টি ওয়াইফ, মানে একটি তো সে কিশোরগঞ্জে বিয়ে করেছে, তার আগে একটি ওয়াইফ ছিল, যেখানে হত্যা মামলার আগে সে বিয়ে করেছিল, সেখানে তার একটি ছেলেও আছে 2 বছরের। সে মূলত যেদিন থেকে ফেরারি জীবনযাপন শুরু করেছিল সে কিন্তু ওই তার পূর্বে স্ত্রীর সাথে কোনো যোগাযোগ সে রাখেনি। আর এই স্ত্রী যেটা সে বিয়ে করেছে সে বলেছে কিশোরগঞ্জ ভৈরবে, তার সাথে তার মূলত এই বাউল গান গাওয়ার সময় তার সাথে পরিচয় হয়, তার প্রেক্ষিতে বিয়ে করা এবং
প্রায় 4 বছর হয়নি, বা 4 বছর যাবত সে সংসার করছে বলে সে জানায়। এখানে তার কোনো সন্তান নেই বলে সে আমাদের প্রাথমিকভাবে জানিয়েছে। সে বাউল গানের প্রতি আসক্তি কেন তার? না, আসক্তি না, সে পূর্বেও গান গাইতে পারতো, সে গান গাইতে পারতো, বা তার বেশভূষা এবং অন্য কিছুর সাথে তার বাউল গানটা যায়। তার যেহেতু জীবিকা অর্জনের জন্য সাধারণ মানুষের তার একটা সহযোগিতার প্রয়োজন হয়ে পড়ে, তার বিকজ সে তার বাম হাতে, আমি বলেছি যে তার বাম হাত গুলা, সে খুব একটা ভারী জিনিস যে সে তুলি বা কোনো কিছু কাজ করবে সেটা তার পক্ষে খুব একটা সম্ভব না। সে মূলত এই জন্যই, যেহেতু তার গানের গলা মোটামুটি ভালো এবং তার গেট আপ পোশাকটা বাউল গানের সাথে যায়, সে এই জন্যই মূলত তার জীবিকা অর্জন এবং পাশাপাশি তার যে পরিবারের যে খরচ, এটার জন্য সে বাউল গান বিভিন্ন স্টেশনে গিয়ে বাউল গানের মাধ্যমে মানুষের সহযোগিতা নিয়ে সে জীবনযাপন করে আসে। বলবেন যে এই আপনি নিজেই বলছিলেন 40-45 মিলিয়ন ভিউ পেয়েছে, তারপরে কেউ এই সম্পূর্ণ র্যাপকে গ্রেফতার করবে। মামলার যে তদন্তকারী সংস্থা আছে যাবজ্জীবনের একজন আসামি, এই থানা কিংবা পুলিশ এতদিন কি করছিল? না, অবশ্যই তারাও তো প্রশ্ন আছে। দেখেন, একজন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে সবাই চায় যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করতে। তারাও খুঁজতেছিল, আমরা বলবো পুলিশ নিশ্চয়ই খুঁজতেছিল। আমরাও দেখেন প্রায় 6 মাস যাবত তার পিছনে আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত ছিল। বাট আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই ধরনের গেটআপ বা বেশভূষা বা ছদ্মবেশের কারণে আইডেন্টিফাই করা অনেক ক্ষেত্রেই দুরূহ হয়ে পড়ে। মূলত এই জন্যই হয়তো তাকে গ্রেফতার করাটা একটু সময় লেগেছে। আমি জানতে চাই যে প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন যে নাম পরিবর্তন সে মূলত সে যখন বিভিন্ন রেল স্টেশনে, নারায়ণগঞ্জ রেল স্টেশন বা ভৈরব রেল স্টেশনে, মূলত নারায়ণগঞ্জ রেল স্টেশন তার ক্ষেত্রটি শুরু হয়। সেখানে সে তার, যেহেতু সে গান গাচ্ছিল নর্মালি বাউল, সেখানে তাকে বাউল সেলিং বা ফকির, বাউল ফকির সেলিং হিসেবে সে নিজে মূলত ছদ্মবেশে তার একটি নাম দেয়। এখানে সে কোনো এনআইডি পরিবর্তন করে না। এনআইডিতে কি নাম আছে? এনআইডিতে হেলাল হোসেন হিসেবে তার নাম। আর তার উনি কি জানতো যে প্রথমে তার বিয়ে হয়েছিল এরকম কোনো আমরা এখন পর্যন্ত তার সাথে কোনো মাদকের কোনো কিছু পাইনি, সেই ধরনের সে মূলত তার একটি ধারণা ছিল যে তাকে হয়তো আর আইডেন্টিফাই করার ডিফিকাল্ট হবে। সে এইভাবেই মূলত বাউল গান গিয়ে বা বিভিন্নভাবে সে বাকিটা সময় ছদ্মবেশে থাকতে পারবে বলে তার মধ্যে একটি বদ্ধমূল ধারণা ছিল। ওকে, থ্যাংক ইউ। অবশ্যই